প্রায় ১৩,০০০ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। জনভোগান্তির অভিযোগে ৯০ জনের নামে মামলা। সমন্বয়ক আটক। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। চাকসু নির্বাচনের প্রচারণা শুরু। বিনা প্রতিদ্বন্দ্বী হল সংসদের ৩৯ প্রার্থী। চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। ভোট নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনে খনন। পরিত্যক্ত রাখা হচ্ছে মাসের পর মাস। ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সমাজ সক্রিয় থাকলে কোনো বাধা দমিয়ে রাখতে পারবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ১৩,০০০ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। এটি শুধু একটি পুরস্কার নয়, বরং ব্যতিক্রমী কার্যক্রমের স্বীকৃতি প্রদান করা হচ্ছে। ১ মিনিট নীরবতা পালনের জন্য আপনাদেরকে। রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস, আমরা এখানে একত্রিত হয়েছি আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জুলাই অগাস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শুরু হয় ১৫তম দিনের এই সাক্ষ্য গ্রহণ। গত ৩ অগাস্ট শুরু হয়ে সবশেষ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত চিকিৎসক সহ ৪৫ জন মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের তারকা সাক্ষী হিসেবে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি প্রসিকিউশনের ৪৬ নাম্বার সাক্ষী এবং তার সাক্ষ্য শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে এবং তিনি এখন পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছেন তিনি মূলত শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী হয়ে উঠল, অর্থাৎ আওয়ামী লীগ কিভাবে কর্তৃত্ববাদী শাসনের রূপান্তর হলো বা আওয়ামী লীগের কিভাবে কর্তৃত্ববাদী শাসন হয়ে উঠলো আওয়ামী লীগ, সেই প্রেক্ষাপটগুলো তিনি বর্ণনা করেছেন। এবং তার শুরুটা তিনি করেছেন যে ২০০৮ সালের যে নির্বাচন, অর্থাৎ 111 সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, জেনারেল মইনুল আহমেদ এবং ডিজিএফআই মিলে এই নির্বাচনটি করেছিলেন এবং একটি পাতানো নির্বাচন ছিল এবং এই নির্বাচনের ঠিক ১০ মাস আগেই দিল্লিতেই নির্ধারিত হয়ে যায় যে আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসছে বা শেখ হাসিনাকে ক্ষমতা আনতে যে মাস্টার প্ল্যান সেটি আসলে নির্বাচনের ১০ মাস আগেই
দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার 2 মাসের মাথায় যে বিডিআর হত্যাযজ্ঞ হলো সেই প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন এবং তার যে বক্তব্য, তার যে জবানবন্দি, তিনি সেখানে বলেছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মলমল ধ্বংস করতেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্রে এই পিলখানার হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল এবং দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং তাদের পরিবারের উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল। এই বিষয়গুলোই এখন পর্যন্ত মাহমুদুর রহমান তার জবানবন্দিতে উল্লেখ করেছেন। এরপরে হয়তো আমরা যতটুকু প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি, তিনি শাপলা চত্বরের গণহত্যা, 2018 সালের যে নির্বাচন, 2014 সালের যে একতরফা নির্বাচন, এরপর 2018 সালের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের নির্বাচন, বিতর্কিত নির্বাচন এবং সবশেষ জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটগুলো তিনি বর্ণনা করবেন এবং এরপরেই তার সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং লম্বা একটা সময় লাগবে প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এরপরে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি রয়েছেন, তিনি মাহমুদুর রহমানকে জেরা করবেন। এর মধ্য দিয়ে আজকের আদালতের কার্যক্রমগুলো শেষ হবে। তো এখন পর্যন্ত মাহমুদুর রহমান সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষ্য দিতে বা তার জবানবন্দি শেষ করতে সময় লাগবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানিয়েছেন আমাদের। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে 4টি নির্বাচনী আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে 3য় দফায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কে সকাল 11:30টার দিকে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা। এর আগে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঝাড়ু হাতে মানববন্ধন করেন স্থানীয়রা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়ক ও রেলপথের 20টি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ অবরোধের ঘটনায় রোববার ভাঙ্গা থানায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এবং আলুগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে সকালে বাগেরহাটে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 4টি সংসদীয় আসনই বহাল রাখার দাবি জানান তারা। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ অবরোধের ঘটনায় 90 জনের নামে মামলা করেছে পুলিশ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং ফরিদপুরে আছেন সহকর্মী সিদ্দার সজল। সরাসরি প্রথমেই যাচ্ছি টুটুলের কাছে। টুটুল, বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার কারণে বাগেরহাটে সকাল সন্ধ্যা কিন্তু হরতাল চলছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাগেরহাটের অধিকাংশ যে মহাসড়কগুলো রয়েছে সে মহাসড়ক এখন ফাঁকা অবস্থায় রয়েছে। বাগেরহাটের বাস স্ট্যান্ড থেকে আসলে কোথাও কোনো জায়গায় সে দূরপাল্লার কোনো যানবাহন চলে যায়নি এবং ছেড়ে যায়নি। এবং এছাড়া আসলে বাগেরহাটের যে মোংলা এবং খুলনা এবং বরিশাল এবং ঢাকা রুটের সব এলাকার মানুষ কিন্তু আসলে জানি যে এখন একটা দুর্ভোগের মধ্যে পড়েছে, যারা এই অবস্থায় কিন্তু আসলে সড়কগুলো ফাঁকা রয়েছে। যদি বলি যে বাগেরহাটের যে এই আসন ফিরিয়ে আনার দাবিতে কিন্তু সকাল থেকে হরতাল পালনের সমর্থনে সকাল থেকেই নেতাকর্মীরা এবং বিভিন্ন মাঠে এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু মিছিল খণ্ড খণ্ড মিছিল বাগেরহাটের জেলা এবং প্রশাসক কার্যালয়ের সামনে এবং মাজার মোড় এবং সাইনবোর্ড এবং বাস স্ট্যান্ড এলাকায় তারা কিন্তু মিছিল করেছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের যে এই মহাসড়কগুলো রয়েছে সে মহাসড়কে কিন্তু টোটালে যানবাহনের অভ্যন্তরীণ যানবাহনগুলো কোথাও কোনো জায়গায় আমরা দেখি নাই এবং চলাচল করে দেখি না, যার ফলে কিছু কিছু ছোট ছোট যানবাহন চলাচল করলেও কিন্তু এখন প্রায় ফাঁকা রয়েছে রাস্তাঘাটগুলো। এবং এই তাদের একটাই দাবি যে আসলে যে আসন ফিরিয়ে আনার জন্য আসলে এই আন্দোলন এবং 3য় দফায় এই বাগেরহাটে কিন্তু এখন হরতাল চলছে এবং এই সকাল সন্ধ্যা হরতাল চলবে এবং এবং আগামীকালকে কিন্তু অর্ধ দিবস হরতাল রয়েছে, পরের দিন অর্ধ দিবস হরতাল রয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের সবশেষ। আমি এখন যাব ফরিদপুরে, আছে আমাদের সহকর্মী সজল, জানাবেন সেখানকার খবর। বেলা গড়িয়ে দুপুর, এখন এই মুহূর্তে কিন্তু উত্তাল ফরিদপুরের ভাঙ্গা।
সকাল ৬টা থেকে অবরোধের ঘোষণা থাকলেও সকালে কিন্তু আসলে তেমন লোকজন ছিল না মহাসড়ক অবরোধে, কিন্তু দুপুর 12টার দিকেই কিন্তু এই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের যে বিভিন্ন স্থানে কিন্তু তার সড়কের পাশে দাঁড়িয়েছিল স্থানীয় মানুষ, এবং এরপরেই কিন্তু ঠিক 11টার দিকে এই যে ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকাতে গিয়ে কিন্তু এই অবরোধকারীরা তারা কিন্তু এই যে স্থানীয় মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে এই যে জায়গাটি একেবারে এখন কিন্তু টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ চলছে, বিভিন্নভাবে কিন্তু তারা তাদের দাবি আদায়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এই যে ফরিদপুর 4 আসন এবং ফরিদপুর 4 আসনের দুইটি ইউনিয়ন আলগী এবং হামিদি, এই দুইটি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার যে প্রতিবাদ এবং পণ্য বহালের দাবিতেই কিন্তু বেশ কয়েকদিন যাবত এই মহাসড়ক অবরোধ করে, রেলপথ অবরোধ করে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা গ্রহণ করে আসছিল, এবং এরই ধারাবাহিকতা আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে এই পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব সহ তারা এই মহাসড়ক 2টি এবং রেলপথের 20টি স্থানে কিন্তু তারা অবস্থান নেওয়ার কারণে সকালের দিকে কিন্তু এই আন্দোলনকারীরা তারা কিন্তু সড়কে দাঁড়ায়নি। তবে 11টার পর থেকে কিন্তু এই 11টায় কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকায় কিন্তু অবরোধ চলছে, এবং এই মুহূর্তে কিন্তু একদিকে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অপর দিকে কিন্তু রয়েছে এই বিক্ষোভকারীরা, এবং তারা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। এই ছিল ফরিদপুরের মহাসড়কের সর্বশেষ অবস্থা। ফরিদপুর থেকে সহকর্মী শিকদার সজল এবং তার আগে বাগেরহাট থেকে যোগ দিয়েছিলেন আলী আকবর টুটুল। রাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। হল সংসদের বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছেন ৩৯ প্রার্থী। এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। বিস্তারিত জানতে প্রথমেই যাব রকির কাছে। রকি, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু নানা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা তারা প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন এখানে যে 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলের প্রার্থীরাই কিন্তু পর্যায়ক্রমে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের নির্বাচিত করলে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য যা যা করণীয় ঠিক তাই করবেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানে এখন দেখছি বিভিন্ন প্রার্থীরা এখানে অপেক্ষা করছেন। এখানে আসলে একটি সেমিনার এখন অনুষ্ঠিত হবে, রাকসু কি এবং কেন। এই সেমিনারে আসলে বিভিন্ন প্রার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন বিভিন্ন প্যানেলের। আমরা এর আগে একটু জানিয়ে রাখি যে গতকাল যখনই এই ব্যালট পেপারের মাধ্যমে আসলে তাদেরকে এই ব্যালট দেওয়া হলো, তারপর থেকে তারা প্রচারণা যদিও শুরু করেছেন, কিন্তু এখনও অনেকেই কিন্তু পোস্টার হাতে পাননি, যে কারণে পুরোদমে যে প্রচারণা সেটি কিন্তু তারা এখনও শুরু করতে পারেননি। এদিকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কয়েকটি ছাত্রী হলে এখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, কারণ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, যে কারণে তারা ৪২ জন একেবারে কিন্তু ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছেন। আপনারা দেখছেন যে এখানে আসলে প্রধান নির্বাচন কমিশনার সহ এখানে রিটার্নিং কর্মকর্তা সহ এখানে এই নির্বাচনকে পরিচালনার দায়িত্বে যেসব শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এখানে অবস্থান করছেন, এবং এই সেমিনার আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশাপাশি আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা দাঁড়িয়েছেন ভিপি জিএস পদে, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। আরও যারা কয়েকজন প্যানেল রয়েছে, আরও কয়েকজন প্যানেলের প্রার্থীরাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবেন। এরপরই এই আলোচনা সভাটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী রিনির কাছে।
সকাল 9:30 থেকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু মনোনয়নপত্র বিতরণ হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে আসছেন এবং চাকসু মনোনয়নপত্র তারা ক্রয় করছেন। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি 14টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যার মধ্যে 7টি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের থেকে আর হচ্ছে 7টি হল সংসদ নির্বাচনের জন্য। গতকাল থেকে আজকে আমরা শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছি, তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কিছুটা কম। গতকাল থেকে এখন পর্যন্ত মাত্র 3 জন নারী এই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আনাগোনা একটু কম দেখা যাচ্ছে, তবে তারা আশাবাদী কালকের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ তারা বেশি দেখতে পাবেন, কারণ তারা বলছেন যে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে একটু আগে থেকে অনেক বেশি উৎসাহী এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের একটি আমেজ তৈরি হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত সর্বমোট 42টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে এখনো পর্যন্ত 7টি ভিপি পদের জন্য, 2টি জিএস এবং 2টি এজিএস পদের জন্য। গতকাল প্যানেল হিসেবে সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল থেকে, যেই প্যানেলের নাম তারা দিয়েছেন দ্রোহ পর্ষদ। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারাই মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদেরকে মনোনয়নপত্রের সাথে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে ডোপ টেস্টের বিষয়ে বলা হয়েছে এবং ডোপ টেস্টের পরে যে ফলাফল আসবে সেটা যদি পজিটিভ হয় তাহলে তাদের প্রার্থিতা বাতিল হবে, তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন মেহেরিনী, এবং এর আগে রাকসু নির্বাচনের খবর আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরও থাকছে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় শুরু আজ। চলন্ত গাড়ি থেকে পরিশোধ করতে পারবেন চালক। প্রাথমিক পর্যায়ে চালু হচ্ছে 4 লেনে, বাঁচবে সময়, কমবে যানজট। রাজধানীর সড়ক উন্নয়ন কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে মাসের পর মাস। নীতিমালা না মানায় দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। জরিমানার পাশাপাশি জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহাইল কোরাইশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়, আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ড্রিংয়ের ভিতরে পোলাপান পড়ে যেতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা,
এই যে কাজ চলতেছে মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ সিটি বলছে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজের সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে, বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে, এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয় সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, পুরো একটি সড়ক আসলে খুঁড়ে রাখা হয়েছে দিনের পর দিন, প্রায় 2 মাস হতে চললো। আমার পেছনের যে সড়কটি আমি একটু দেখাতে চাই, ঠিক বলা যায় যে পুরো একটি সড়ক খুঁড়ে রাখা হয়েছে এবং এখানে এভাবেই আসলে 2 মাস ধরে পড়ে আছে। এর যে সংস্কার কিংবা চলাচলের উপযোগী করে গড়ে তোলার যে ব্যাপারে যে কোনো পদক্ষেপ, সেটি আসলে এখানকার যে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে 1 মাস আগে এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেখানেও কিন্তু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ অ্যাম্বুলেন্স, যে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যারা যানবাহন রয়েছে সেই যানবাহন এখানে কিন্তু পৌঁছাতে পারেননি। তো এছাড়া প্রতিনিয়ত তাদেরকে এই যে কষ্ট, সে কষ্ট সহ্য করেই কিন্তু চলতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এখানে আশপাশের যে বিভিন্ন ধরনের যে সমস্যা এই রাস্তাকে ঘিরে সেটি শুরু হয়েছে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের চলাফেরায় সমস্যা, যারা বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন তাদের চলাফেরায় সমস্যা হয়েছে এবং অসুস্থ মানুষ তারা আসলে এখান দিয়ে যেতে পারেন না, কিংবা একটি রিক্সাতে করে যেতে হলে আসলে এখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে যদি যানবাহনে চড়ার থেকে আসলে হেঁটে যাওয়া আসলে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক। সেক্ষেত্রে যানবাহনে চড়লে যেই ঝাঁকি বা ঝুঁকি ঝামেলা পোহাতে হয় সেটি থেকে আসলে হেঁটে যাওয়াই শ্রেয় বলে তারা আসলে আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন, দিনের পর দিন এভাবে কিন্তু ফেলে রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা, সড়ক খনন নীতিমালা আছে, বিশেষজ্ঞরা বলছেন যে এটি আসলে কাগজে বাগ, এটি বাস্তবায়ন কিংবা এটি বাস্তবায়ন হওয়ার জন্য যতগুলো পদক্ষেপ, কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এবং সিটি কর্পোরেশন সহ ঠিকাদার যারা রয়েছে তারা আসলে এক প্রকার উদাসীন হয়ে কাজ করছে বলে এখানকার যারা বাসিন্দা তারা অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণ সামগ্রী রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে দেদারসে, রাস্তার উপরে বিভিন্ন ধরনের যে ড্রেনের স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবগুলো ফেলে রাখা হয়েছে, এবড়ো থেবড়ো ইটের সুরকি, বড় বড় ইট বিভিন্নভাবে কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে। কোনো ধরনের কোনো তোয়াক্কাই কিন্তু তারা করছে না, যার ফলে এখানকার যে বাসিন্দাদের যে স্বাভাবিক চলাফেরার যে গতি প্রকৃতি সেটি নষ্ট হয়েছে এবং তাদের জীবনযাত্রার উপরে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু গাড়ি প্রবেশ করতে পারে না, অনেকে বলছেন যে গাড়ির যে চাকা সেটি আসলে নষ্ট হয়ে গেছে। তো এভাবেই বলা যায় যে এক প্রকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই যে রাস্তা, সেই রাস্তার কারণে। তো অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করার যে দাবি, সেই দাবি উঠছে স্থানীয়দের মাঝ থেকে। তো এই ছিল শামীম সরণির যে রাস্তার অবস্থা, বেহাল রাস্তার অবস্থা, সেখান থেকে আমার হাতে সব শেষ। মিরপুর থেকে সহকর্মী তোহা খান তামিম। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। দোহা সেতুতে টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে 4টি লেনে নাই পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা, সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা।
সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর দুই পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হওয়ায় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয়, ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায়, তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাইব, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লেগে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে। 2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETCS চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার ডেঙ্গি পরিস্থিতির খবর। বর্ষা মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গির দাপট। দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন 37,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 147 জনের। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জনসচেতনতা ছাড়া প্রাণঘাতী ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। পরিষ্কার কিংবা নোংরা, 3 দিনের বেশি জমে থাকা পানিতে জন্মাচ্ছে এডিসের লার্ভা। বর্ষা শেষে শরৎ এলেও এডিসের ডানায় চেপে ডেঙ্গুর আগমন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,206 জন, যাদের অধিকাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা। বছরের এই সময়টায় কোনো এক অজানা কারণে বেড়ে যায় রাস্তা খোঁড়াখুড়ির কাজ, আর সেটি যেন হয়ে ওঠে মরার উপর খাড়ার ঘা। একে তো জমে থাকা বৃষ্টির পানি, অন্যদিকে রাস্তার গর্তে জমে থাকা পানিতে আস্তানা গড়ে এডিস মশা। বর্ষা মৌসুমে কিন্তু খোঁড়াখুড়িটা বেশি করে এবং সেই সময় কিন্তু পানিটা জমে যাচ্ছে। যতই খোঁড়াখুড়ি করছে ততই বেশি ওইখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পাড়ার প্রবণতা রয়ে যাচ্ছে। শীতের সময় যদি করে সেটা সবচেয়ে ভালো হয়। আর একটা ভালো হয় যে ওই মানে সাথে সাথে যদি জায়গাটা ক্লোজ করে ফেলে তাহলে কিন্তু ওই গর্ত জায়গাটা থাকে না, সেটার সময় যে পানিটা কিন্তু জমে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের অপ্রতুল উদ্যোগ, অপরিষ্কার জলাধার এবং জনগণের অসচেতনতা সব মিলিয়েই এই চিত্র। ফুলের টব লাগাচ্ছে এবং এসি, তারপরে ফ্রিজ সবারই তো আছে, সেখান থেকে কিন্তু পানিটা জমে। এটার জন্য দরকার সচেতন হওয়া, মশা বংশবিস্তার রোধ করা দরকার। সমস্ত বাংলাদেশের মানুষ যদি না মিলে জনগণ কাজ না করে তাহলে কিন্তু মশা বংশবিস্তার রোধ করা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক মশক নিধন এবং জনসচেতনতা কার্যক্রম। অন্যথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir-এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 66, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 97। রাজশাহী বিভাগে বায়ুর মান 90, যা সন্তোষজনক। আর্দ্রতা 92। সিলেট বিভাগে বায়ুর মান 52, যেটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 90%। খুলনা বিভাগের বায়ুর মান 60, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 78। বরিশাল বিভাগে বায়ুর মান 56, যা সন্তোষজনক। আর্দ্রতা 73। রংপুর বিভাগের বায়ুর মান 83, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 86। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 68, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 52 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 90।
দেখছেন সময় সংবাদ। রাজধানীর মগবাজারে দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কর্মসূচি ঘোষণা করছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছে সেখানে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সাবেক এমপি, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলাম। জি, উভয় কক্ষে পিয়ার। জি, এটা তো আমরা শুরু থেকেই করেছি, লিখিত বক্তব্যই সেটা বলা হয়েছে। আমরা শুরু থেকেই উভয় কক্ষে পিয়ার চেয়েছি এবং 25টি দল পিয়ারের পক্ষে, 31 দলের ভিতরে এ ব্যাপারে পিয়ারের ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত। একটু ডিফারেন্স হচ্ছে এই 25 দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল 31টি দল, অনেকেই আপার হাউসে পিয়ার চেয়েছেন। আমরা এবং আরও কিছু দল 2 কক্ষেই পিয়ার চেয়েছি, আপার আর লোয়ার। কিন্তু পিয়ারের ব্যাপারে 25টি দলই একমত। কোয়ালিটি ডিফারেন্স হয়েছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলীয় কর্মসূচি ঘোষণা করছিলেন মগবাজারে। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। এবং সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ। জনভোগান্তির অভিযোগে 90 জনের নামে মামলা। সমন্বয়ক আটক। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। এই ছিল সময় সংবাদের। সঙ্গে থাকুন সময়ের।